আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনা বিষয় হলো দেওয়ানি কার্যবিধি 1908। দেওয়ানি কার্যবিধি 1908-এর খুব একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কমিশন নিয়োগ। কমিশন নিয়োগের কথা বলা আছে আপনার আদেশ 26 এবং ধারা 75 থেকে 78। তাহলে আমরা জানি কি ধারাতে বলা আছে, আপনার আইনের কথাগুলো বলা আছে আপনার ধারা 75 থেকে 78-এ, এবং পদ্ধতির কথা বলা হচ্ছে আপনার আদেশ 26-এ। তার মানে হচ্ছে আদেশে আমরা সবসময় জানি কি পদ্ধতির কথা বলা হয়েছে সবসময় আদেশের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা দেখব ধারা 75। ধারা 75-এ বলা হচ্ছে কি কমিশন নিয়োগ। কমিশন নিয়োগ প্রথমে আমরা জানবো কমিশন অর্থ কি। কমিশন অর্থ হলো আদালতের কার্যধারায় ব্যবহারের প্রয়োজনে সাক্ষ্য প্রমাণাদি পেতে বা স্থানীয় তদন্ত করতে বা সম্পত্তি বাটোয়ারা করতে আদালত বা বিচারক কর্তৃক প্রদত্ত কর্তৃত্ব হচ্ছে কি কমিশন, ঠিক আছে। তাহলে কয়টি কথা বলছি, একটা হচ্ছে সাক্ষ্য প্রমাণাদি পেতে, স্থানীয় তদন্ত করতে, সম্পত্তি বাটোয়ারা করতে, ঠিক আছে। আদালত কর্তৃক প্রদত্ত কর্তৃত্ব হচ্ছে কি আপনার কমিশন। তাহলে আদালত কমিশন প্রেরণ করতে পারে। আদালত কয়টি উপায়ে কমিশন প্রেরণ করতে পারে, একটা হচ্ছে নিজ উদ্যোগে উনি সোমোটে কি করতে পারে আপনার কমিশন প্রেরণ করতে পারে, কিংবা কোনো পক্ষের আবেদন ক্রমে আপনার কমিশনটা কি করা যাবে নিয়োগ করতে পারবে। আমরা এই টপিকটার আলোচনা শেষে একেবারে দেখে নিব কোন কোন পরীক্ষার মধ্যে কয়টি প্রশ্ন এখান থেকে এসেছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে কি আদালত যে সকল ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে, 4টি ক্ষেত্রে কমিশন ইস্যু করার কথা বলা আছে, ঠিক আছে। 4টি ক্ষেত্রে কমিশন নিয়োগ করা যায়। একটা হচ্ছে কি কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য, ঠিক আছে, টু এক্সামাইন এনি পারসন, আদেশ 26 বিধি 1-এ বলা হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। তারপর হচ্ছে আপনার স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য, ঠিক আছে, টু মেক এ লোকাল ইনভেস্টিগেশনের সময় আপনার কতদিন, 90 দিনের মধ্যে আপনার করতে হবে। তারপর হচ্ছে আদেশ 26 বিধি 9-এ স্থানীয় তদন্তের অনুষ্ঠানের কথা বলা আছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে কি আপনার হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য, হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য আপনার কি করতে পারে কমিশনটা নিয়োগ করতে পারে, টু এক্সামাইন অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাকাউন্টস, আদেশ 26 বিধি 11-তে বলা হয়েছে। তারপর বলা হচ্ছে কি সম্পত্তি বাটোয়ারা করার জন্য, টু মেক এ পার্টিশন, আদেশ 26 বিধি 13 অনুযায়ী। তারপর দেখবো আমরা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করতে পারে, ঠিক আছে। আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি প্রাপ্ত হলে, ঠিক আছে। তারপর হচ্ছে অসুস্থতা বা দুর্বলতার কারণে হাজির হতে অক্ষম হলে, তারপর হচ্ছে সাক্ষী আদালতের এখতিয়ারের মধ্যে বসবাস করলে, ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে পারে কমিশন প্রেরণ করতে পারে। যার জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারে কোন কোন ক্ষেত্রে, যদি আদালতের স্থানীয় এখতিয়ারের সীমানার বাইরে বসবাস করে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে স্থানীয় এখতিয়ারভুক্ত এলাকা ত্যাগের উপক্রম হলে, প্রজাতন্ত্রের চাকরিতে কর্মরত কোনো ব্যক্তি যে জনসেবার ক্ষতি ব্যতীত উপস্থিত হতে পারবে না, তার ক্ষেত্রেও কমিশন নিয়োগ করা যেতে পারে। তারপর বলতেছে কি বাংলাদেশের বাইরে বসবাসকারী সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত কমিশন বা অনুরোধপত্র দিতে পারে, কি অনুযায়ী, ধারা 26-এর বিধি 5 অনুযায়ী। তারপর বলা হচ্ছে আপনার আদালত সরজমিনে তদন্তের লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন ইস্যু করতে পারে বিধি 9 অনুযায়ী। দুটি ক্ষেত্রে মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য বা কোনো সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকা, বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য আপনার কি করতে পারে কমিশন নিয়োগ করতে পারে। এখানে মেইন প্রফিটস মানে তো আমরা জানি যেটা আপনার সিপিসিতে ধারা 2-এর উপধারা 12-তে বলা আছে, ঠিক আছে। অনধিক 3 মাসের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদনটা কি করতে হবে জমা দিতে হবে। এখানে সময়টা মনে রাখতে হবে কত, 3 মাস। হিসাব পরীক্ষার জন্য কমিশন নিয়োগের কথা বলা আছে আপনার বিধি 11-তে। এগুলো সবগুলো হচ্ছে আদেশ 26 বিধি 11, ঠিক আছে। তারপর হচ্ছে স্থাবর সম্পত্তি বাটোয়ারা করার জন্য কমিশন নিয়োগ করতে পারে বিধি 13 অনুযায়ী। তারপর হচ্ছে সম্পত্তি বাটোয়ারা সম্পর্কে আদালতের রিপোর্ট দিতে হবে 3 মাসের মধ্যে বিধি 13 অনুযায়ী। এরপর আমরা দেখব বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এই টপিক থেকে, সেগুলো বিগত সালে প্রশ্নসমূহ হচ্ছে কমিশন ইস্যুর আদেশের দেওয়া যায় না, কমিশন ইস্যুর আদেশ দিতে পারবে না কোন ক্ষেত্রে, নালিশ জমিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা তা নির্ধারণ করার জন্য। আমরা জানি 4টি ক্ষেত্রে আপনার কি করতে পারে কমিশন ইস্যু করা যায়, সেখানে নালিশি জমিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য কোনো ইস্যু করার কথা বলা হয় না। এই প্রশ্নটা আসছে হচ্ছে আপনার BJS 12-তে।
তারপর বলা হচ্ছে কি লোকাল ইনভেস্টিগেশনের বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় দেওয়া আছে? 26 আদেশের 9 নিয়মে বলা আছে কি 9 নিয়ম মানে হচ্ছে বিধি, 9 নিয়ম মানে হচ্ছে বিধি। লোকাল ইনভেস্টিগেশনের কথা বলা আছে আপনার 26 আদেশের 9 বিধিতে। বার কাউন্সিলের 17তে এই পরীক্ষাটা বা প্রশ্নটা আসছিল। তারপর হচ্ছে স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোনো কাজটি করা যায় না। সম্পত্তির দখলকার নির্ধারণ, সম্পত্তির দখলদারটা নির্ধারণ করার জন্য স্থানীয় পরিদর্শনটা কি করা যাবে না, লোকাল কমিশন গঠন করা যাবে না। বার 2020 এই প্রশ্নটা আসছিল 2020 সালে। তারপর হচ্ছে পার্সন ফর হুজ এক্সামিনেশন মে ইস্যু অর্ডার 26 রুল 4 এ বলা হচ্ছে কি পার্সন ফর হুজ এক্সামিনেশন মে ইস্যু। এটা হচ্ছে আপনার বিজিএস 2015 সালে যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নের উত্তর। আমার একান্ত অনুরোধ যে আপনারা যারা মুসলমান ধর্মের আছেন আপনারা প্রতিদিন নিয়মিত নামাজটা আদায় করার চেষ্টা করবেন। স্যার দিন শেষে আমাদের এই নামাজ এবং কার সাথে আপনি ভালো ব্যবহার করেছেন এই দোয়াগুলো আমাদের কাজে আসবে। আর কোনো কিছুই কিন্তু আমরা কবরে নিয়ে যেতে পারবো না। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, প্রতিদিন অন্তত এই নামাজটা আদায় করার চেষ্টা করবেন। তারপর স্যার যদি আপনাদের মা বাবা যদি বেঁচে থাকেন তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন, তাদেরকে সেবা করবেন, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আর যাদের মা বাবা আল্লাহর কাছে আল্লাহর হেফাজতে চলে গেছেন তাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। স্যার আমার আরেকটা লাস্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, স্যার কখনো কাউকে কষ্টদায়ক কোনো কথা বলবেন না, ভুলেও না, কারণে অকারেও না, একেবারে কোনো কারণেই না, কোনো পরিস্থিতিতেই কখনো কাউকে কষ্টদায়ক কোনো কথা বলবেন না। যদিও বলে থাকেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। স্যার দিন শেষে আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, যদি আপনি কারো কাছ থেকে যদি কোনো ভালো আচরণ পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটাকে মিস করার ওই আচরণটাই যথেষ্ট স্যার। যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে সে আমার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। এটাই হচ্ছে স্যার দোয়া। মন থেকে আপনাদের সবার জন্য সবসময় দোয়া। আল্লাহ আপনাদের সকলের ন্যাক আশাগুলো পূরণ করুক, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার এই অধমের কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার ডাইজেস্ট শিটের একেবারে ফার্স্ট টপিকটা হলো সিপিসি। এখানে আমি সিপিসিকে একেবারে ধরে ধরে শুরু থেকে একটা সিভিল স্যুট শুরু থেকে পার্টিসদের কাছ থেকে শুরু হয়ে কোন কোন পর্যায়ে অতিক্রম করে কয়টি ধাপ অতিক্রম করে অ্যাপিল এবং রিভিশন পর্যন্ত যায় সেটা একেবারে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের লাস্ট আওয়ারের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি মনে করি আমার এই ডাইজেস্ট শিটগুলো আপনাদের খুবই উপকারে আসবে। এই আপনার ডায়াগ্রামটা দেখলে, আপনার ফ্লো চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা সিভিল স্যুটের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি কখনো যদি নাও পড়ে থাকেন, মোটামুটি এই ডায়াগ্রামটা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনার সিপিসিটা একেবারে মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি আশা রাখি। তারপর হলো সিআরপিসির এই যে ফ্লো চার্ট, সিআরপিসি ফ্লো চার্টের মধ্যেও আমি সেম সিপিসির মতো এই যে একটা অফেন্সের শুরু থেকে শেষ হয়ে কগনিজিবল অফেন্স এবং নন কগনিজিবল অফেন্স থেকে শুরু হয়ে বেইল এবং আফটার আপনার অ্যাপিলের পর কী হবে, কনভিক্টেড হলে কী হবে, কনভিক্টেড না হলে কী হবে, প্রত্যেকটা স্টেপ আমি এখানে এই ডায়াগ্রামটার মধ্যে সিআরপিসি ডায়াগ্রামটার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তারপর দেখব আমি এভিডেন্স অ্যাক্টের ডায়াগ্রামের মধ্যে সেকশন 5 সেকশন 6 রিলেটেড, হ্যাঁ, কোন কোন এভিডেন্সগুলো আমাদের প্রয়োজন, কোন কোন এভিডেন্সগুলো আমাদের প্রয়োজন নেই, জাজেস পাওয়ার থেকে শুরু করে ডকুমেন্টারি এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স সব কিছু। আপনি এই ডায়াগ্রামটা যদি আপনি চোখ বুলান তাহলে আপনার পুরা এভিডেন্স একটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি মনে করি। এরপর হচ্ছে প্যানেল কোড 1860। এই প্যানেল কোডের এই ডায়াগ্রামের মধ্যে আপনার সম্পূর্ণ প্যানেল কোডের সব কিছু আপনার চ্যাপ্টার সহ আপনার মাথার মধ্যে গেঁথে যাবে বলে আমি আশা রাখি। আমার ডাইজেস্ট শিটের একেবারে প্রথম লটাই হলো দেওয়ানি কার্যবিধি 1908। এই লয়ের একটা স্যুট আরজি দাখিলের মাধ্যমে শুরু হওয়া থেকে সেকেন্ড ধাপ সমন জারি, জবাব দাখিল, এডিআর, ইস্যু গঠন, প্রত্যেকটা স্টেপ আমি এখানে আলোচনা করেছি এবং এর পরবর্তীতে ছোট ছোট আকারে পুরো আইনটাকে সাজানোর চেষ্টা করেছি। তারপর আমার ডাইজেস্ট শিটের দ্বিতীয় টপিকটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। সিআরপিসির মতো সিপিসির মতো আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনটাকেও ছোট ছোট আকারে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সহ আলোচনা করার চেষ্টা করেছি। সিআরপিসিতে এসে আপনার একটা জিনিস পাবেন, ডাইজেস্টের একেবারে ফার্স্টে একটা ফৌজদারি মামলার 9টি ধাপ, যে ধাপগুলো অতিক্রম করে একটা ফৌজদারি মামলা অতিক্রম করে সেই ধাপগুলো আমি এখানে আলোচনা করেছি। যেমন মামলা দায়ের, তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্য, আসামিকে পরীক্ষা, যুক্তিতর্ক, রায়, এই প্রত্যেকটা ধাপ অতিক্রম করে একটা ক্রিমিনাল স্যুট শেষ হয়। এই ধাপগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে এসে ফৌজদারি কার্যবিধির প্রত্যেকটা
এমসিকিউকে আমি ছোটো ছোটো আকারে ডাইজেস্ট আকারে তুলে ধরার চেষ্টা করেছি। দণ্ডবিধি 1860কেও আমি এখানে ডাইজেস্ট আকারে তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা শাস্তি আর সংজ্ঞাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ দণ্ডবিধি 1860-এর একটা চার্ট দিয়েছি যে আপনার প্রত্যেকটা সংজ্ঞা, ধারা এবং শাস্তিসমূহ এখানে আলোচনা করার চেষ্টা করেছি, যা আপনি এক চোখ বুলানোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়েছে এবং এগুলো আপনার কনফিডেন্স লেভেল আরও ইনক্রিজ করবে বলে আমি আশা রাখি। এর পরবর্তীতে ডাইজেস্ট হচ্ছে আমার শাক কয়েন 1872। শাক কয়েনকেও আমি ছোটো ছোটো আকারে তুলে ধরার চেষ্টা করেছি। শাক কয়েনকে আবার একটা ঘরের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ যেগুলো না পড়লে নয় সেগুলো আবার একটা চক আকারে চেষ্টা করেছি। তারপর তামাদি আইন 1908কেও আমি ডাইজেস্ট আকারে লেখার চেষ্টা করেছি। তামাদি আইনকে আমি আবার সংক্ষিপ্ত আকারে একেবারে ছোট আকারে চোখ বোলানোর চেষ্টা করেছি। তারপর বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972কেও ডাইজেস্ট আকারে আনার চেষ্টা করেছি। এখানে আপনারা পাবেন বিগত সালের প্রশ্ন প্লাস আপনার প্রত্যেকটা আইনের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো না পড়লেই নয়। এরপরে ডাইজেস্ট সিরিজের একেবারে শেষ দিকে আপনি পাবেন মনে রাখুন দিয়ে 2 দিয়ে যতগুলো 2 আছে আপনার প্রতিটা 6টি আইন প্লাস অর্ডারের মধ্যে যতগুলো 2 আছে সবগুলো 2কে আমি এখানে আনার চেষ্টা করেছি। তারপর আপনি পাবেন 3 দিয়ে আপনি যতগুলো সংখ্যা আছে সবগুলো 3, যেমন শাক কয়েনের 137 দ্বারা 3 ধরনের শাকের কথা বলা আছে, এভাবে আমি উপস্থাপন করেছি। তারপরও আপনি পাবেন 4 দিয়ে, এরপর পাবেন 5 দিয়ে, এরপর পাবেন 6 দিয়ে, এরপর 7 দিয়ে, এভাবে প্রত্যেকটা আইনকে সংখ্যা আকারে আনার চেষ্টা করেছি। আপনাদের যাদের এই ডাইজেস্ট শিট প্লাস ফ্লো চার্ট আপনার কম্পারিজন চ্যাপ্টার কম্পারিজন শিটগুলো প্রয়োজন হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই চ্যাটের মধ্যে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো এই যে আইনগুলো আছে এই আইনগুলো কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার রিলেটেড। প্রথমেই দেখেন আপনি সেকশন, কয়টি সেকশন আছে, তারপর দেখতে পাবেন কোন কোন চ্যাপ্টারগুলো এই আইনগুলোর সাথে সিমিলারিটিস নাই, সেগুলো আবার একসাথে এখানে আনার চেষ্টা করেছি। আমার ডাইজেস্ট শিটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই চার্টটির মধ্যে প্রতিটা আইন, এই যে লিমিটেশন আপনার সিপিসি, সিআরপিসি, প্যানাল কোড, এভিডেন্স, এসআর অ্যাক্ট, এই প্রত্যেকটা আইনকে পাশাপাশি রেখে কখন কোন আইনটি কত সালে প্রণয়ন করা হয়, কত নম্বর আইন, বর্তমানে আইনটি প্রণয়নের সাল কত, কার্যকর কখন থেকে হয়, মোট ধারা কয়টি, অধ্যায়, তফসিল, তারপর খণ্ড, কোন কোন ধারা বাতিল, এটি কি পদ্ধতিগত আইন কিনা, প্রসিডিউরাল ল কিনা, পরপর সাজানোর চেষ্টা করি।